বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 19। কাহিনী শুরুতেই প্রথমে দেখা যায় যে রাজকুমার চোং কথা বলছে লিউ ভাইয়ের অ্যাটেন্ডার ফেংইউর সাথে। এখানে ফেংইউর থেকে জানতে চায় যে লিউ ভাই তার সাথে কেমন ব্যবহার করে আর সামনে কি ফেংইউর কোনো সমস্যা হচ্ছে, ধরনের সমস্যা যা বলতে চায় সে। ফেংইউ এখানে জানায় রাজকুমার চোংকে যে তার কোনো সমস্যা হচ্ছে না, তার মালকিন লিউ ভাই তার সাথে খুবই ভালো ব্যবহার করে। রাজকুমার চোং বলে এইগুলোই যদি হতে থাকে তাহলে সে তার থেকে সাহায্য নেবে কি করে। তারপরে একটু ভেবে বলে যে তার তুরুপের তাস তাকে ব্যবহার করতেই হবে। এই বলে সে ফেংইউর দিকে এগিয়ে নিজের কোচর থেকে একটি পুটলি বার করে, তার মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আছে। এখানে রাজকুমার চোং ফেংইউকে স্বর্ণমুদ্রার লোভ দেয়। স্বর্ণমুদ্রার লোভ দিয়ে বলে যে এর বিষয়ে যাবতীয় তথ্য যা যা জানতে চাইবে রাজকুমার চোং সব দিতে হবে। ফেংইউ এখানে লোভে পড়ে রাজি হয়েছে। এদিকে দেখায় যে এমপ্রেস ডাওগার রাজা ঝ্যাংকে দুজন মহিলা পারফর্মার দেখাচ্ছে, তারা সামনের উৎসবে পারফরমেন্স করবে। এমপ্রেস ডাওগার জানতে চাইছে রাজা ঝ্যাংয়ের থেকে যে তার এই মহিলাদের দেখে কি মনে হচ্ছে। উত্তরে রাজা ঝ্যাং জানায় সংখ্যা বেশি মনে হচ্ছে। উত্তরে এমপ্রেস ডাওগার জানায় যে কোনোভাবেই না, আমার মতে এটা যথেষ্ট কম। এখন তো রাজা দেশ শাসন ভারও নিজের হাতে পেয়ে গেছে। উত্তরে রাজা ঝ্যাং এমপ্রেস ডাওগারকে জানায় ঠিক আছে, তাহলে এই বিষয়ে সেই নিজের সিদ্ধান্ত নিতে পারে। তখনই সেখানে রানী জিনফিং উপস্থিত হয়ে যায়। ফেং আসলে এখানে ভাবতে থাকে যে এই মহিলাদের রাজা নিজের রানী বানানোর জন্য এনেছে, হয়তো নিজের উপস্ত্রী বানিয়ে রেখে দেবে। জিনফিং রাজা ঝ্যাংকে জিজ্ঞেস করেই নেয় যে এদের সবাইকে কি সে চুজ করছে। উত্তরে রাজা ঝ্যাং জানে এদের সবার মধ্যে কি কোনো সমস্যা আছে। ফেং জানায় না, একদমই না, খুব ভালো এই মেয়েরা। পরে নিজের মনে মনে বলে যে সুফাং ঠিকই বলেছে যে জিনফিংকে আরো কঠোরভাবে প্রয়াস করতে হবে, হলে হয়তো রাজা ঝ্যাং জিনফিং এর হাতছাড়া হয়ে যেতে পারে। বলেই জিনফিং তাড়াতাড়ি গিয়ে রাজা ঝ্যাং এর কোলে বসে পড়ে, তাকে জড়িয়ে ধরে। উপস্থিত সকলে সেখানে অবাক হয়ে যায়, চমকে যায়। জিনফিং এখানে রাজা ঝ্যাংকে বলতে থাকে এখানে কিছুমাত্র মহিলা আছে। আর রাজা ঝ্যাং কি ভেবেছে যে জিনফিং এই কজন মহিলাকে ভয় পেয়ে যাবে? সে এমনিতেই অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, এইটুকুতে সে কোনোভাবেই ঘাবড়িয়ে যাবে না। আর এখানে রাজা ঝ্যাং হয়তো নিজেও জানে না জিনফিং এরই শুধু প্রয়োজন আছে রাজা ঝ্যাং এটা আস্তে আস্তে বুঝে যাবে। বলে সে জিনফিং রাজা ঝ্যাং এর মুখের দিকে এগোতে থাকে। উপস্থিত সকলে ভীষণ লজ্জা পেয়ে যায়। এমপ্রেস ডাওগার এখানে সুয়ানকে থামিয়ে বলে যে এই ডান্স ট্রুপ এখান থেকে নিয়ে গিয়ে তাদের আবাসে রেখে দিতে। জিনফিং এবার কথাটা শুনতে পেয়ে বুঝতে পারে যে এটা সঙ্গীত মন্ডলী। সুয়ান জানায় জিনফিংকে হ্যাঁ, এদের পারফরমেন্সের জন্যই আনা হয়েছে। পর সুয়ান সেই মহিলাদের নিয়ে চলে যায় সেখান থেকে। রাজা ঝ্যাং জিনফিংকে জিজ্ঞেস করতে থাকে যে সে কি এখনো কন্টিনিউ করবে। এমপ্রেস ডাওগার এদিকে উঠে দাঁড়িয়ে তাদের কন্টিনিউ করতে বলে ইশারা করে। জিনফিং আর রাজা ঝ্যাংও হেসে তাদের দিকে দেখে লজ্জা পেয়ে। রাজা ঝ্যাং এখানে জিনফিং এর থেকে জানতে চায় সে হয়তো নিশ্চয়ই ভেবেছে যে সেই মহিলাদের রাজা ঝ্যাং বিয়ে করতে চলেছে। ফেং জানায় একদম ঠিক, এটা ভেবেছে, ভেবে বলেই সে এখানে এসেছে। এখানে আবার জানতে চায় সে যদি তাদের বিয়ে করে নেয় তাহলে কি করবে। জিনফিং বলে সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, এখনো ব্রেকফাস্ট করেনি, এই বলে সে আবার চলে যায়। রাজা ঝ্যাংও তার পিছু নিয়ে তার পেছনে যায়। রাজা ঝ্যাং আবার জিনফিংকে ইন্টারোগেট করে জানতে চায়, তাকে উত্তর দিতে সে উত্তর না দিয়ে চলে। প্রশ্নটা রাজা ঝ্যাং এক্ষুনি করলো যে সেই মহিলাদের যদি পত্নী রূপে স্বীকার করে নেয় তাহলে কি করবে। জিনফিং জানায় যে কিছুক্ষণ আগে যেটা করেছে সেটাই করতো সে। রাজা ঝ্যাং বলে তাকে ভালো করে এক্সপ্লেনেশন দিতে। জিনফিং জানায় যে সেই মহিলাদের সে দেখিয়ে দেবে আসল রানীকে। কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে মুক্ত করতে সক্ষম, যথেষ্ট সাহসী এবং জিয়ানপা গ্রামের সুন্দরী, কোনোভাবে ভীতু নয় আর সমস্যাও তার থেকে দূরে থাকতে চায়। এক পা করে এগোতে থাকা জিনফিং পেছতে থাকলে তারা একসাথে দুজনে পেছনে থাকা পাতকুয়োর মধ্যে পড়ে যায়। জিনফিং পড়ে গিয়ে বলতে থাকে এগুলো সব রাজা ঝ্যাংয়ের তো। তারপর জিনফিংকে টেনে তোলে। জিনফিং বলে এবার তারা কি করবে। উত্তরে ঝ্যাং জানায় যে সে চিৎকার করে দেখছে। বলে ঝ্যাং চিৎকার করে তার সহযোগীদের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না, তার গলার আওয়াজ কেউ শুনতে পায় না। জিনফিং তখন একটা আবশ্যক লাইট জ্বালে, এগুলো আপতকালীন পরিস্থিতির জন্য সকলে রাখে। জিনফিং নিজের হাতে সেই লাইট দিয়ে পাতকুয়োর মধ্যে খোদাই করে থাকা আঁকা লেখাপত্র এবং চিত্র দেখতে পায়। এখানে মহলের বিভিন্ন লোকেদের বিষয়ে লেখা ছিল। উদাহরণস্বরূপ কমান্ডার সু একজন মহিলাকে পছন্দ করে, তাকে সে একটা রুমাল গিফট করেছিল। যার অ্যাটেন্ডার সোয়ান ঘুমানোর সময় নাক ডাকে এবং তার মুখ দিয়ে লাল টপকাতে থাকে। রাজকন্যা ইউনিয়নের রসুন খেতে খুব ভালো লাগে আর মুখের গন্ধ লোকানোর জন্য সে গোলাপের পাপড়ি চেপায়। রাজমহলের নতুন শেফদের তাদের যদি রান্না খারাপ হয় তাহলে তাদের ঘর দূর পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়। এদিকে দেখায় বাগানের মধ্যে রাজা ঝ্যাংয়ের 3 জন সহযোগী তাকে খুঁজে বেড়াতে থাকছে। টেন্ডার সোয়ান বলে কিছুক্ষণ আগেই রাজা এখানে এসেছিল, এখন কোথাও উবে গেল। চাই জানায় সব জায়গায় সে খুঁজে দেখে নিয়েছে কিন্তু এখনো খুঁজে পাচ্ছে না কেন। কমান্ডার সু বলে রাজা ঝ্যাং হয়তো রানীকে নিয়ে পালিয়েছে। চাই বলে এটা কখনোই হতে পারে না, তাদের ছেড়ে রাজা ঝ্যাং কখনোই যেতে পারেন। এই বলে কমান্ডার সু আর শেফ চাই ঝামেলা শুরু করে দেয় যে রাজা ঝ্যাং তাদের দুজনের মধ্যে কাকে বেশি পছন্দ করে। এদিকে রাজার অ্যাটেন্ডার সুয়ান দেখতে পায় যে পাতকুয়োর কাছে রাজা ঝ্যাংয়ের একটা জেট পেন্ডেন্ট পড়ে আছে। এটা সে নিজের হাতে তোলে এবং দেখে নিয়ে বাকি দুজনকেও দেখায়। এই জেট পেন্ডেন্টটা দেখেও তারা 3 মাথা এক জায়গায় করে ভাবতে থাকে যে রাজা হয়তো
হয়তো তাদের ছেড়ে চলে গেছে বলে তারা নিজেরাও সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে পাতকুয়োর ভেতর আবার দেখানো হতে থাকে জিনফেং একটা চিত্রের সামনে দাঁড়িয়ে বলে এটা কে? রাজা ঝ্যাং জানায় এটা হলো মোমো। জিনফেং জানায় তাকে খুবই কুৎসিত দেখতে। রাজা ঝ্যাং বলে হ্যাঁ। মনে হঠাৎ জিনফেং এর মনে পড়তে থাকে যে মোমোর বিষয়ে রাজা ঝ্যাং কথা বলছিল রাজকুমার চোঙের সাথে। জিনফেং বলতে থাকে রাজা ঝ্যাংকে যে সে মোমোর সাথে কি করে তুলনা করতে পারে জিনফেং, এটাই বা কি করে বলতে পারে যে মোমোর থেকেও বেশি কুৎসিত দেখতে রানী জিনফেং। রাজা ঝ্যাং জানায় সে এরকম কোনো কথাই বলেনি। জিনফেং বলে যে সে নিজে শুনেছে রাজা ঝ্যাংকে এই কথাটা বলতে যে রাজার পূর্বসূরি একজন সম্রাট নিজের মিসফরচুন দূর করার জন্য মোমোকে তার সাথে রেখেছে, আর রাজা ঝ্যাংও সেই কাজটাই করছে। রাজা ঝ্যাং বলে সেটাই যদি হয়ে থাকে কিন্তু মোমোর সাথে জিনফেং এর কখনোই তুলনা করেনি সে। জিনফেং এখানে জানতে চায় রাজা ঝ্যাং এর থেকে যে মোমো আর তার মধ্যে কাকে বেশি সুন্দর দেখতে। রাজা ঝ্যাং জানাতে চায় জিনফেং কে যে মোমোকে এখানে সে শ্রদ্ধার জায়গাতেই রাখবে। জিনফেং তাও বায়না করতে থাকলে হঠাৎই জিনফেং এর হাতে থাকা সেই লাইটটা নিভে যায়। রাজা ঝ্যাং বলে যে আগেই বলছিল যে মোমোর বিষয়ে ভালোভাবে কথা বলতে তাকে অশ্রদ্ধেয় না করতে। জিনফেং তখনই ভয় পেয়ে ক্ষমা চাইতে থাকে মোমোর সামনের ছবিতে, বলতে থাকে যে জিনফেং বাজে দেখতে, মোমোর থেকে অনেক সুন্দর দেখতে। মোমো যেন তাকে ক্ষমা করে দেয় তাড়াতাড়ি। উনি বাগানে রাজার তিনজন সহযোগী তাদের দুজনের গলা শুনতে পেয়ে যায়। তারা তিনজন ছুটে এসে পাতকুয়োর সামনে বলতে থাকে তারা রাজা ঝ্যাংকে বাঁচিয়ে দেবে, কিন্তু তখনও তিনজন ঝামেলা করতে থাকে যে কারা আগে এসেছে। এদিকে দেখায় রাজা ঝ্যাং ঘরে তার অ্যাটেন্ডার সোয়ানের সাথে কথা হয়। রাজা ঝ্যাং আবার জানতে চাইছে যে এখানে সোয়ানের কি মনে হয় রানী জিনফেং আবার রাজা ঝ্যাংকে সারপ্রাইজ করে দিতে পারে। সোয়ান জানায় যে কোনো কিছুই বলা যায় না এইভাবে, তবে এটা ঠিক এত বছরও রাজা ঝ্যাংকে কারোর প্রতি এতভাবে আকর্ষিত হতে দেখেনি আগে সে। রাজা ঝ্যাং বলে বিষয়টা কি এতটাই স্পষ্ট? ঠিক আছে, তাহলে এখন রাজা ঝ্যাং নিজেকে শান্ত করবে, সামনে যদি রানী জিনফেং আবার তাকে সারপ্রাইজ করে দেয়। এরপর দেখায় যে রাজা ঝ্যাং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছে যে হাত ধরে জিনফেং রাজাকে গার্ডেনে নিয়ে গেছে। জিনফেং এর হাতে থাকা একটা বয়াম রাজা ঝ্যাং ঢাকনাটা খোলে, তার মধ্যে থেকে অনেক জোনাকি বেরিয়ে আসে। জিনফেং চারিদিকে সেই জোনাকিগুলো উঠতে দেখে বলে খুব সুন্দর লাগছে দেখতে। তারপর রাজা ঝ্যাং ইনভাইট করে জিনফেংকে নাচের জন্য। তারা দুজন একসাথে ধেই ধেই করে নাচতে থাকে সারা গার্ডেন জুড়ে, আর সেই মুহূর্তটা উপভোগ করতে থাকে। এদিকে দেখায় যে রাজা ঝ্যাং ঘুমেও হাসতে থাকছে সেই স্বপ্ন দেখতে দেখতে। এদিকে দেখায় রানী জিনফেং নিজের কক্ষের মধ্যে যার বয়াম জোনাকি নিয়ে তার মধ্যে একটা কাঠি নিয়ে নেড়ে যাচ্ছে আর তার ভেতরে দেখে যাচ্ছে। টেন্ডার সুফাং এসে জিনফেং এর থেকে জানতে চাইলে জিনফেংও তাকে দেখতে দেয়। সুফাং বলে এই জোনাকিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। জিনফেং সুফাংকে জানায় যে রাত হলে এগুলোকে ছেড়ে দেবে, আরো সুন্দর লাগবে দেখতে। সুফাং বলতে থাকে জিনফেংকে যে ভাবতে পারেনি যে তার মহামহিম এত রোমান্টিক হবে, রাজার জন্য জোনাকি ধরে এনেছে, এগুলো রাজাকে দিলে সে খুবই প্রভাবিত হবে। জিনফেং বলে এখানে সুফাং এর এইসব জিনিস কেন মনে হলো সেইগুলো রাজা ঝ্যাংয়ের জন্য কোনোভাবেই ধরে। এগুলো সে ধরেছিল কারণ এগুলোকে সে ভেজে খেতে চেয়েছিল, নাকি ভেজে খাওয়ার কথা শুনে সুফাং এর অস্বস্তি হতে থাকে। জিনফেং জানা সুফাংকে সে ভালো জিনিস কখনোই আগে খায়নি, এটা সত্যি কথা। পরে জিনফেং হঠাৎই থেমে কিছু ভেবে বলতে থাকে সুফাংকে যে সে আবার একটা ভালো বুদ্ধি দিয়েছে তাকে। দেখায় জিনফেং পথ দিয়ে যেতে থাকলে ইউচ্যাং তার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। নিজের আয়নায় নিজের মুখ দেখে নিয়ে জিনফেংকে জিজ্ঞেস করে যে তাকে দেখতে হ্যান্ডসাম লাগছে তো। ফেং জানায় কি দুর্ভাগ্যের বিষয় নিজেকেই হ্যান্ডসাম ভাবছে। ফেং এর হাতের বয়ামটা দেখে ইউচ্যাং জিজ্ঞেস করে এর মধ্যে কি আছে। জিনফেং জানায় যে এটা তার বিজনেসের বিষয় না। ইউচ্যাং জানতে চায় জিনফেং এর থেকে যে এটা নিশ্চয়ই রাজা ঝ্যাং এর জন্য। ফেং জানায় তাকে এই বিষয়ে একদমই ভাবতে হবে না। ইউচ্যাং বলে যে জিনফেং খুব ভালো আসল রং রূপ, সে এরকমটা কেন বলছে। উত্তরে জিনফেং জানায় যে ইউচ্যাং এর থেকে অনেক বেশি সুন্দর দেখতে রাজা ঝ্যাংকে তার জন্য। আগের মাথায় জিনফেং এর হাত থেকে সেই বয়ামটা টেনে নিয়ে ছুঁড়ে ফাটিতে ফেলে দেয় ইউচ্যাং এবং সেটা ভেঙে গিয়ে তার ভেতর থেকে সমস্ত জোনাকি বেরিয়ে আসে। জিনফেং ইউচ্যাং এর কলার টেনে ধরে এবং তার কাছে এগিয়ে যায়। উনি পাশ দিয়ে রাজা ঝ্যাং এসে সেই দৃশ্য দেখে নিয়ে ভুল বোঝে জিনফেংকে। চলে গেলে জিনফেং বলতে থাকে ইউচ্যাংকে কলার ধরে তার সমস্ত জোনাকি তাকে ফিরিয়ে দিতে। সে একটা গোটা রাত পরিশ্রম করেছিল সেগুলোকে ধরার জন্য, বলেই সে দুম করে একটা ঘুষি মেরে দেয় ইউচ্যাং এর মুখে। ইউচ্যাং সেভাবে স্থির হয়ে যায়। এদিকে দেখায় রাজা ঝ্যাং তার নিজের কক্ষে জুয়ানচেন হলে ফিরে এসেছে এবং এসেই ডাকাডাকি করতে থাকে তার অ্যাটেন্ডার সুয়ানকে সে ডেকে বলতে থাকে যে রানীকে যেন কোনোভাবে এরপর থেকে তার কক্ষে ঢুকতে না দেয়। রাস্তাতেও যদি কখনো দেখা হয়ে যায় তারা দুজনেই রানীকে অ্যাভয়েড করবে। সুয়ান এখানে জানতে চায় রাজা ঝ্যাংয়ের থেকে কিছুক্ষণ আগেই তো সে রানীর সাথে দেখা করতে গেল, তাহলে কি হলো। রাজা ঝ্যাং রেগে সুয়ানকে বলে যে তার কথাই ডিগ্রি আর সেটাই শেষ কথা, যথেষ্ট। এদিকে দেখায় সকালে দেখা হলে রাজা ঝ্যাং আর সুয়ান যাচ্ছিল পথ থেকে, একই পথ দিয়ে জিনফেং আর সুফাং আসছিল। রাজা ঝ্যাং তাদের দেখতে পেয়ে আবার উল্টো পথে চলে যায়। ফেং দাঁড়িয়ে ভাবতে থাকে সে কথা বলতে যাচ্ছিল কি হলো, চলে গেল কেন রাজা ঝ্যাং, কিন্তু মুখে কিছু বলে। এদিকে আবার দেখায় দেখা করতে গেছে জিনফেং রাজার কক্ষে, তো কক্ষের বাইরে থাকা গার্ডরা তাকে না করে যায়, যে সাফ জানিয়ে দিয়েছে রাজা ঝ্যাং নাকচ করছে, দেখা করতে চায় না রানী জিনফেং এর সাথে। এখানে কোনো কথা বলে না, শুধু তাদের থামস আপ দেখিয়ে তারা ভালো কাজ করছে ইশারায় বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় রানী তার নিজের কক্ষে বসে আছে এবং সুফাং সাফাই করছে। কিছু কাবার্ড পরিষ্কার করতে গিয়ে সুফাং দেখতে পায় একটা 32 রণনীতি বলে যে বইটা সুফাং বলে যে
গ্রন্থাগার তাদের ফিরিয়ে দেওয়ার কথা বলছিল। জিনফেং সুফাংকে বলে সেই বইটা নিজের কাছে আনিয়ে নেয় এবং খুলে দেখছু পাওয়ার ইচ্ছা থাকলে সেটা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। ফাং বলে যে জিনফিং কি কিছু বুঝতে পেরেছে এই বই থেকে। জিনফেং জানায় ইম্পেরিয়াল একাডেমির টিউটার বেই তাকে শিখিয়েছে। যখন এইসব বিষয় নিয়ে বলছিল তখন সে ঘুমিয়ে পড়েনি, তাই তার মনে আছে। সুফাং এখানে কি ভাবে যে জিনফিং কিছুই জানেন। সুফাং তার কাছে ক্ষমা চেয়ে নেয় যে সে ভুল বুঝেছে। পরে বইয়ের সেই লাইনটা 36 রণনীতি কিছু পেতে গেলে কঠিন পরিশ্রম করতে হয়, এটা পড়ে নিয়ে জিনফিং এর মাথায় কিছু আসে। সুফাংকে ধরে আবার বলতে থাকে সে তাকে আবার একটা বুদ্ধি দিয়ে যোগদান করেছে। সে দাঁড়িয়ে রাজা ঝ্যাংকে মনে করে বলতে থাকে যে তাকে পাওয়া কঠিন, তাই তো। তারপর তাচ্ছিল্যের স্বরে হেসে বলতে থাকে পুরুষ মানুষ। দিকে দেখায় বায়ু তার অ্যাটেন্ডার ফেংইউর সাথে কথা বলছে, জানতে চাইছে যে রানীর কক্ষ জিয়ানলিয়া হলে 3 দিন যাবত কি কোনো সন্দেহজনক কিছু সে দেখতে পেয়েছে। ইউ জানায় না, সে কিছুই দেখতে পায়নি। উত্তরে বায়ু জানায় তাকে নজর রাখতে ভালোভাবে, কিছু হলে তাকে যেন জানায়। এদিকে আবার দেখায় লিউবাইয়ের অ্যাটেন্ডার ফেংইউ এসেছে রাজকুমার চোং এর কক্ষে। রাজকুমার চোং জানতে চায় ফেংইউ থেকে যে লিউবাই আজকাল কি করছে। ফেংইউকে সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বায়ু কিছুই করছে না, এমন সন্দেহজনক কিছু না, এরকম কিছু কথা যেন না জানায় সে তাকে। ফেংইউ জানায় যে লিউবাই তাকে কাজ দিয়েছে রানী জিনফেং এর উপর নজর রাখতে। রাজকুমার চোং ফেংইউকে জানিয়ে দেয় যদি কিছু ঘটে তাহলে যেন তাকে ঠিকভাবে সূচিত করে। নিজের এখানে ডাউট ক্লিয়ার করার জন্য রাজকুমার চোং ফেংইউকে বলতে থাকে ফেংইউর এখানে কি মনে হয় রাজকুমার চোং এই কাজগুলো কেন করছে। ফেংইউ উত্তরে জানায় যে মহারাজ রাজা ঝ্যাংয়ের জন্য কাজটা করছে সে। রাজকুমার চোং বলে একদমই ঠিক কথা, সে এটা তার রাজা এবং রানীর জন্য করছে। লিউবাই নিশ্চয়ই একজন ভালো মেয়ে, কিন্তু এখানে তার উদ্দেশ্য ঠিক না, রাজা বা রানীর কারোর একজনের ক্ষতি করে দেবে, তাই ফেংইউকে সে নজর রাখতে বলেছে লিউবাইয়ের ওপর। এখানে আসলে রাজকুমার চোং ফেংইউকে জানায় যে তার মালকিনকেও সে সাহায্য করছে এভাবে, যাতে তার মালকিন কোনোভাবেই না ভুল পথে চলে যায় সেটাই দেখছে। ও জানিয়ে দেয় ফেংইউকে যে এটা ভুল যেন না ভাবে রাজকুমার চোং পছন্দ করে লিউবাইকে। ইউ সেখান থেকে চলে গেলে উপস্থিত হয়ে যায় কনসার্ট ডাউগার। ডাউগার এখানে রাজকুমার চোং এর থেকে জানতে চায় যে লিউবাইয়ের বিষয়ে কি ভাবছিল। তোরে রাজকুমার চোং জানায় কোনোভাবেই না, এখানে সে সবার কথা ভাবছিল, সবার মঙ্গলের কথা। কনসার্ট ডাউগার জানায় যে খুবই বম্বাস্টিক কথাবার্তা বলে রাজকুমার চোং আজকাল। পর চোং এখানে হেসে হেসে চা খেতে দেয় তার মা কনসার্ট ডাউগারকে। রাজকুমার চোং বলে কনসার্ট ডাউগারকে তার মা যেন তাকে ভুল না বোঝ। তোরে কনসার্ট ডাউগার চোংকে জানায় যে কোনোভাবেই সে ভুল বুঝছেন। লিউবাইকে এখানে কনসার্ট ডাউগার প্রথম দেখাতে ভীষণ পছন্দ করেছে, তার মতে সব দিক থেকে ভালো এবং উপযুক্ত। চোং বলে কনসার্ট ডাউগারকে এটা কি মনে হয় না যে লিউবাই একজন ভীষণ ধূর্ত, চালাক, উটকাটা অর্থাৎ স্পষ্টবাদী এবং অনুচিত মহিলা। কনসার্ট ডাউগার জানায় চোংকে যে তাহলে তো এটা খুবই ভালো জিনিস, তার মানে সে যথেষ্ট বুদ্ধিমতী। স্পষ্টবাদী মানে সে তাকে এখানে কেউ বুলি করতে পারবে না, একজন মূর্খই শুধুমাত্র নিজের ডিফেন্স করবে না। অনুচিতের মতো আচরণ তখনই করে যখন এই জিনিসটা উচিত হয়, তাহলে সে চোঙের মতো মানুষকে কি করে সামলাবে। কুমার চোং বলে তাহলে লিউবাইকে পছন্দ করা অনুচিত না, এখানে তার মায়ের কথা মতো লিউবাইয়ের সমস্ত উইকনেস গুলোই তার স্ট্রেংথ। তোরে কনসার্ট ডাউগার জানায় একদম একদম ঠিকই কথা, সে এখানে তার ছেলেকে এবং ছেলের পছন্দ অপছন্দকে খুব ভালো মতো করেছে এবং এখানে তার মায়ের সামনে লজ্জা পেয়ে যাওয়ার বলতে থাকে এরকম কিছুই না, মা হয়তো জিনিসটাকে অতিরঞ্জিত করছে, ভুল ভাবছে। এদিকে দেখায় লিউবাই গল্প লিখছে এবং গল্পের ক্যারেক্টারের মধ্যে সেও উপস্থিত আছে, এখানে অপেক্ষা করছে রাজা ঝ্যাংয়ের জন্য। রাজা ঝ্যাং অন্ধকারের মধ্যে থেকে এক পা করে এগিয়ে আসছে তার দিকে, লিউবাই খুশি মনে দাঁড়িয়ে আছে তার জন্য। তো সেই ব্যক্তিটি সামনে এলেই দেখা যায় সেটা রাজা ঝ্যাং না, বরং এটা ডুয়ান ইউন চোং এবং হি হি করে হাসতে থাকে এবং লিউবাই তাকে দেখে মুখ বিকৃত করে। লিউবাই কল্পনা থেকে বেরিয়ে বলে যে তার কল্পনায় কুমার চোং কেন আসছে বলে সে কাগজটা ফেলে দেয়, লেখা নতুন ভাবে গল্প লিখতে থাকে। গল্পে এদিকে দেখাতে থাকে যে একজন বৃদ্ধা মহিলা বাজারে তার দোকান থেকে সমস্ত বুলি লোকেরা সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে, দোকানের জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে। মহিলাটি তাদের করুণার স্বরে সবার কাছে আরতি জানাতে থাকছে। তখনই সেখানে এসে একটা লাঠির বাড়ি পড়তে থাকে সেই লোকগুলোকে মেরে মেরে সেখানে হিরোইন উপস্থিত হয়েছে, সেটা আর কেউ না লিউবাই স্বয়ং। পাশে সকল লোক তাকে তালি দিয়ে ওঠে। লিউবাই সেই বৃদ্ধ মহিলার থেকে জানতে চায় সে ঠিক আছে কি। পর বায়ু এগোতে এগোতে বলতে থাকে যে দুর্বলদের উপর কেউ অত্যাচার করলে সে ক্ষমা করবেন। তখনই বায়ু একটা মূলের ওপর পাহাড়কে পড়তে থাকলে দেখতে পায় যে উল্টোভাবে রাজা ঝ্যাং তাকে ধরতে আসতো। তাকে ধরে ফেলার পর সে দেখতে পায় আর কেউ না, সেটা রাজকুমার ডুয়ান ইউন চোং। কুমার চোং লিউবাইকে ধরে বলতে থাকে হেসে হেসে যে তার কি মনে হলো, সে আবার ফিরে এসেছে, মজাদার না। এখানে সে চাইছে বারবার রাজা ঝ্যাংকে, কিন্তু চলে আসছে এখানে রাজকুমার চোং। বিরক্ত হয়ে বলে সে বারবার কেন আসছে তার কল্পনার মধ্যে। পরিবায়ু খেয়াল করে যে রাজা ঝ্যাং এবং রাজকুমার চোং এক ধরনের কাপড় পরে আছে, নিজেও এখানে বিরক্ত হয়ে যায় আর ভাবতে থাকে দুজনই মেন লিডে কি করে থাকতে পারে একই পোশাকে। আবার কল্পনা থেকে বেরিয়ে এসে বলতে থাকে একই ভুল সে আর বারবার করতে পারবে না, এবার তাকে ঠিকভাবে লিখতেই হবে। এখানে আবার পরিকল্পনা করা
শুরু করে। দেখে কল্পনা আবার দেখাতে থাকে লিউ বায়ু কিছুজন ঝ্যাং এবং লিউ বায়ুর পেছনে চেস করছে। তাদের থেকে এগিয়ে এসেছে বায়ু এবং ঝ্যাং ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। পর লিউ বায়ুকে বলতে থাকে যে তাকে ছেড়ে এগিয়ে যেতে সে আর চলতে পারছে না। বায়ু এখানে ঝ্যাংকে জানায় যে তারা শেষ পর্যন্ত একসাথে চলার কথা দিয়েছিল, সে তাকে আগে ছেড়ে যেতে পারে না। ঝ্যাং জানায় বায়ুকে যে তার সাথে তার জীবনে থাকাই যথেষ্ট তার জন্য। বলে সে চোখ বন্ধ করে নেয় আর লিউ বায়ু তাকে ধরে কাঁদতে থাকে। বায়ু চোখ খুলেই দেখতে পায় সেখানে রাজা ঝ্যাংয়ের জায়গায় রাজকুমার চোং উপস্থিত। আবার খিকি করে হাসতে থাকে। এখানে বায়ুকে বলতে থাকে সে আবার তাকে বিরক্ত করার জন্য উপস্থিত হয়ে গেছে। বায়ু রেগে বলতে থাকে সে বারবার কেন চলে আসছে তার কল্পনার মধ্যে। চলে যাও বলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। বায়ু বাস্তবে রাগ করে তার সমস্ত কাগজপত্র লেখালেখি ছিঁড়ে ফেলতে থাকে। তার কল্পনায় বা চরিত্রে গল্পে রাখবে না এগুলো বলতে থাকে, এখান থেকে চলে যেতে বলতে থাকে। তখনই সেখানে উপস্থিত হয় ফেংইউ। ফেংইউ ভাবে যে তার মালকিন তাকে এই কথাগুলো বলছে, এগুলো শুনে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় রানী জিনফেং তার নিজের হাতের মধ্যে একটা তলোয়ার একটা খাবার বক্স নিয়ে যাচ্ছে রাজা ঝ্যাংয়ের কক্ষের দিকে। এটা বলতে থাকছে সেই গার্ডরা যদি তাকে আবার থামানোর চেষ্টা করে তাদের মেরে ফেলবে। আর যার কক্ষ অর্থাৎ জুয়ানচেন হলের বাইরে গিয়ে দেখে সেই গার্ডরা উপস্থিত। এটা দেখে অবাক হয় রানী জিনফেং। সে তারপর ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে তার কণ্ঠস্বর এবং চিন্তাধারা সবই পাল্টে যায়। নাটক করে ইমোশনাল হয়ে রাজা ঝ্যাংয়ের সাথে কথা বলতে থাকে। রানী জিনফেং রাজা ঝ্যাংয়ের কাছে এসে ইমোশনাল হয়ে লম্বা একটা স্পিচ দিতে শুরু করে। বলতে থাকে রাজা ঝ্যাংকে যে কদিন হয়েছে সে এখানে এসেছে। এটা ঠিক যা আগে তাদের মধ্যে সম্পর্ক ঠিক ছিল না, তো এখানে যতকালই কাটিয়েছে রানী জিনফেং সবসময় আনন্দ পেয়েছে। আগে রাজা ঝ্যাংয়ের ব্যাপারে ভাবতো যে সে খুবই দুর্বল মানুষ, তার মধ্যে কোনো প্রতিভা নেই, তো এখন পরিস্থিতি একদম আলাদা হয়ে গেছে। রাজা রাজ্য শাসন পেয়ে গেছে, সে একজন প্রতিভাবান মানুষ সেটাও সে বুঝে গেছে। রানী জিনফেং এখানে ক্ষমা চাইছে। সে যেভাবেই হোক বিরক্ত করেছে, যে নিজের স্বার্থ দিয়ে বা যে কোনো ছোট বড় কারণেই রাজাকে সে বিরক্ত করেছে, সবের জন্য সে ক্ষমা চাইছে। জিনফেং জানায় যে রাজমহলের খাবার দাবার মানুষজন খুবই ভালো, তাই সে এখানে রাজাকে ঝ্যাংকে তার সিদ্ধান্ত জানাচ্ছে যে একজন সাধারণ মানুষ হওয়ার সে চেষ্টা করবে। এখানে রাজা ঝ্যাংয়ের কাছে একটাই অনুরোধ জানাচ্ছে যাতে মহল থেকে রানী জিনফেংকে বের না করে দেয় রাজা ঝ্যাং। আর এখানে রাজা ঝ্যাংয়ের উপর সে টোটালি গিভ আপ করছে। রাজা ঝ্যাং বলতে থাকে এগুলো সে কি বলছে, গিভ আপ করা, সে নিজেকে পাল্টে ফেলবে, রানী যেন না বের করে দেয়, এগুলো সে কিছুই ভাবেনি। মানে রাজা ঝ্যাং এগুলো কিছুই ভাবেনি। জিনফেং রাজা ঝ্যাংকে জানায় যে সে যদি এরপর থেকে বিরক্ত করে রাজা ঝ্যাংকে, রাজা ঝ্যাং যেন তাকে পাত্তা না দেয় কোনোভাবে। এখন থেকে সে রাজমহলের অন্তর্মহল সমস্ত কিছু গোছানোর চেষ্টা করবে, সমস্ত প্রবন্ধ ভালোভাবে নিজের হাতে করবে, আর দুই মহারানীকেও সাহায্য করবে। তাই রাজ্য শাসন রাজ্যকার্য এইসব জিনিসপত্র নিয়ে রাজা ঝ্যাং মাথা ঘামায়, ভেতরের জিনিসগুলো নিয়ে না। জিনফেং দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতে থাকে রাজা ঝ্যাংকে যেই কথাগুলো জিনফেং নিজেকে দিয়েছে সেগুলো সে মনে রাখবে, রাজা ঝ্যাং যেন বেশি চিন্তা না করে এখানে। তারপরই এখানে জিনফেং নাটক করে তার নিজের চোখের জল মুছে বলতে থাকে রাজা ঝ্যাংকে পাওয়া খুবই মুশকিল, তাই তো রাজা ঝ্যাং নিজেকে এই জায়গায় রাখতে চাইলে। এখানে জিনফেং এর মতে রাজা ঝ্যাং তার টাইপেরই না। দিকে দেখা সকাল হয়ে গেছে এবং রানী ঘুম থেকে উঠে পড়েছে এবং উঠেই সুফাংকে ডাকতে থাকছে। সুফাং সামনে না এলে রানী সামনের দিকে তাকিয়ে দেখে যে অন্য কারোর উপস্থিতি আছে তার কক্ষে। তারপর সেই মানুষটা সামনে গিয়ে দেখতে থাকে আর কেউ না, তার বাবা প্রধানমন্ত্রী লিউশি উপস্থিত। সেখানে বসে ব্রেকফাস্ট করতে থাকছে। ফেং জানতে চায় লিউশি থেকে সেখানে কেন উপস্থিত হচ্ছে ফ্রি ব্রেকফাস্টের জন্য। সে জানায় জিনফেংকে এরকম কোনো কথাই না, সকালে সভা শুরু হওয়ার আগে একবার ভাবলো সে তার মেয়েকে দেখে আসবে। ফেং এখানে জানায় যে লিউশি এরকম সাধারণ মানুষ না, এত ভালো মানুষও না যে সে এমনি দেখা করতে আসবে তার মেয়ের সাথে। প্রধানত দুটো কাজের জন্য সে জিনফেং এর সাথে দেখা করতে আসতে পারে। একটা, সে তার মেয়েকে দিয়ে কিছু করাতে চায় বা তাকে বোকা বানাতে চায়। দ্বিতীয়ত, সে তার মেয়েকে কোনোভাবে হানি পৌঁছাতে চায়। লিউশি জানায় যে গতকাল তার মা অর্থাৎ জিনফেং এর মা ইউফোর সাথে লিউশি কথা বলছিল। তাদের মেয়ের মধ্যে সব রকমের প্রতিভা আছে, সে খুব ভালো মানুষ, কিন্তু একটাই প্রবলেম হলো যে প্রচন্ড সৎ সে। জিনফেং জানতে চায় লিউশি থেকে যে এবারে কি কাজ করানোর জন্য তাকে ধমকাতে এসেছে লিউশি। লিউশি জানায় এবারের কাজটা প্রচন্ড রকমের সরল। লিউশি জানায় যে এবারে তাকে মহলের সকলের থেকে বিস্তৃত তথ্য জানাতে হবে। জিনফেং বলে যে সকলের বিষয়ে বিস্তৃত তথ্য নিয়ে সে কি করবে। লিউশি বলে যে সে কোনো খারাপ কাজ করতে চায়, এটাই আর কি। জিনফেং বলে যে লিউশি তাকে কি মনে করে, একজন শয়তানের সামনে সে প্রদীপ বা মোমবাতি জ্বালবে। লিউশি বলে যে সামনের মাসে সে আর রাজা ঝ্যাংকে সে প্ল্যান করেছিল জিয়ানপা গ্রামে পাঠাবে আনন্দ করার জন্য। ফেং বলে ঠিক আছে সেই কাজটা করে দেবে, কোনো অসুবিধা নেই। দেখে দেখায় রাজা তার নিজের কক্ষে তার অ্যাটেন্ডার সোয়ানের সাথে কথা বলছে। ঝ্যাং বলতে থাকছে সোয়ানকে যে রানী জিনফেংকে এত তাড়াতাড়ি হার মেনে নেবে। অ্যাটেন্ডার সোয়ান জিজ্ঞেস করে যে রাজা ঝ্যাং কি বিষয়ে কথা বলছেন। রাজা ঝ্যাং বলে যে একজন পুরুষ হওয়ার জন্য সে সবসময় আলাদা আলাদা থাকে তার রানী
রানীর থেকে। তো এখানে কি সে কি ফিল করছে সেটা কি রানীকে জানিয়ে দেওয়া ঠিক হবে? আর এখানে রাজা ঝ্যাং যদি তার ফিলিংসটা নাও জানায় তাহলে উচিত কোনো কিছু সংকেত দিয়ে দেওয়া আর তার রানী জিনফেংকে। এখানে প্রশ্ন করে সোয়ানকে সেগুলো ঠিক ভাবছে কি। সোয়ান জানায় রাজা ঝ্যাং হয়তো ভুলে গেছে, কিন্তু এখানে তো সে পুরুষ মানুষই না। অ্যাটেন্ডার সোয়ান এখানে নিজের কথা বলে। রাজা ঝ্যাং বলে হ্যাঁ সে ভুলে গেছিল, মনে পড়েছে এখন। এদিকে দেখায় রানী জিনফেং দেখা করতে এসেছে দুই মহারানী এমপ্রেস ডাওগার আর কনসার্ট ডাওগারের সাথে, কিন্তু সে এখানে অনবরত চা পান করেই যাচ্ছে আর দাসী তাকে চা সার্ভ করে যাচ্ছে। জিনফেং এখানে 3 কেটলি চা পান করে ফেলে। সে জানায় সে অন্য চা পাত্র আনতে যাচ্ছে। আবার স্যার ডাওগার এখানে রানী জিনফেংকে বলতে থাকে যে এতবার চা খাওয়ার পর আর কি তার কিছু বলার থাকতে পারে। জিনফেং বলে এই চাটা যদি খুব বেশি দামি হয়ে থাকে ঠিক আছে, সে অন্য কিছু নিতে পারে। প্রেস ডাওগার জানায় না না এরকম কোনো ব্যাপার না, যত ইচ্ছা চায় এই চা পান করতে পারে। সাধারণত জিনফেং তাদের সাথে দেখা করতে আসে না কোনো রকমের বিশেষ কারণ না থাকলে। তাই এবারে কারণটা কি কোনো গুরুত্বপূর্ণ কিছু? জিনফেং দুই রানীকে জানে ভীষণ গম্ভীর এবং গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এখানে তার মতে যে এখানে রাজধানী এবং রাজমহলের লোকেরা শারীরিকভাবে খুবই দুর্বল মানুষ, বিশেষত রাজা ঝ্যাং। কারণ রাজা ঝ্যাংয়ের শাস্তির দিক থেকে তার সাথে থাকতে থাকতে এটা বুঝেছে এখানে রাজা এবং বাকি সকলের শারীরিক প্রশিক্ষণের প্রয়োজন আছে। রাজা ঝ্যাং এখন যেহেতু সিংহাসন ভীষণভাবে প্রয়োজন, এনার্জির জন্য তাকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। আগের থেকে বেশি স্ট্রেসফুল এবং টেনশনপূর্ণ মনে হচ্ছে রাজা ঝ্যাংকে। প্রেস ডাওগার জিজ্ঞেস করে যে তার ছেলে রাজা ঝ্যাংকে এতটাই দুর্বল। এখানে জিনফেং কি প্রস্তাব রাখতে চাইছে? জিনফেং জানায় শারীরিক প্রশিক্ষণের জন্য নতুন ব্যবস্থার আইডিয়া তার মাথায় এসেছে। এদিকে দেখায় জিনফেং দুই রানীর হাতে একটা টোকেন আর একটা সার্টিফিকেট ধরিয়েছে। দুর্বল মানুষদের জন্য একটা টোকেন দেওয়া হবে, এর মধ্যে লেখা থাকবে তাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। যারা মোটামুটি শারীরিকভাবে সক্ষম হবে তাদের স্বাস্থ্য প্রমাণপত্রে পাস দিয়ে দেওয়া হবে। প্রেস ডাওগার আর কনসার্ট ডাওগার জিনফেং এর থেকে টোকেন আর পাসের মানে জানতে চাইলে জিনফেং জানায় যারা ভালোভাবে পাস করে যাবে তাদের এই প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তারা শারীরিকভাবে সক্ষম যারা পাবে না তাদের এই টোকেন দেওয়া হবে জানানোর জন্য যে তাদের আরো কঠিনভাবে পরিশ্রম করতে হবে। এখানে আনন্দের বিষয় হলো যারা ফেল করবে রানী জিনফেং তাদের নিজের দাঁড়িয়ে থেকে প্রশিক্ষণ দেবে। এখানে সে দুই রানীর থেকে অনুমতি চায় যে রাজমহলের সকলের সে চেক আপ করতে চায়। এদিকে দেখায় রাজকীয় চিকিৎসালয় লিংশু একাডেমিতে রানী জিন রাজমহলের প্রত্যেকে চেক আপ করছে, তাদের সার্টিফিকেট আর টোকেন ধরিয়ে দিচ্ছে হাতে। এরপর দেখায় জ্যোতির্বিদ বৈদ্যশালা থেকে গান চালানো হয়। রানী সেসব অক্ষম মানুষদের অর্থাৎ যারা শারীরিকভাবে যথেষ্টভাবে ফিট না তাদের নিয়ে নাচের ক্লাস করতে শুরু করে, কারণ নাচ একটা ভালো পরিশ্রমের কাজ। রানীর সাথে এসে এক এক করে সকলেই পার্টিসিপেট করতে থাকে। ওই রানী এমপ্রেস ডাওগার আর কনসার্ট ডাওগার সেখানে দাঁড়িয়ে নাচ দেখতে থাকে। রানী জিনফেং দুই মহারানীর অ্যাটেন্ডাররাও নাচতে থাকে রানীদের পেছনে দাঁড়িয়ে। দুই রানী এমপ্রেস ডাওগার আর কনসার্ট ডাওগার তাদের দিকে কটমট দেখলে তারাও থেমে যায়। এদিকে দেখায় রাত হয়ে গেছে। রাজা ঝ্যাং জিজ্ঞেস করছে তার অ্যাটেন্ডার সুয়ানকে এই জঙ্গলে এখন নাচ চলে যাচ্ছে। তোরে অ্যাটেন্ডার সুয়ান জানায় যে হ্যাঁ বহু মানুষ যোগ দিয়েছে রানী জিনফেং এর নাচের ক্লাসে, কারণ তাদের মধ্যে তারা প্রচন্ডভাবে এনার্জাইজ হচ্ছে। তারা সকালে ক্লাস নিতে পারছে না, তারা রানীর সাথে রাতে ক্লাস করছে। রানী ওখানে নিজেও নাচছে উদাহরণ প্রস্তুত করার জন্য। রাজা ঝ্যাং মনে মনে ভাবে যে এই মেয়েটার মাথায় কি পরিকল্পনা চলছে। সে কি তাকে এখানে নিজের ফিলিংস এর ব্যাপারে কোনো সংকেত দেবে জিনফেংকে? ওয়ান বলে রাজা ঝ্যাংকে তার যদি মনে হয় যে বেশি আওয়াজ হচ্ছে তাহলে সে দরজা বন্ধ করে দিচ্ছে। রাজা ঝ্যাং জানে এরকম করার কোনো প্রয়োজন নেই। তার ধারণা জিনফেং যাই করতে যাচ্ছে সেটা জড়িত রাজা ঝ্যাংয়ের সাথে। রাজা ঝ্যাং এখানে এর উত্তর ঠিকই নিজে খুঁজে বের করে নেবে। এদিকে দেখা এমপ্রেস ডাওগার তার অ্যাটেন্ডারকে জিজ্ঞেস করছে এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত রানী বাকি সকলের ক্লাস কেন নিয়ে যাচ্ছে? প্রেস ডাওগারের অ্যাটেন্ডার চুই তাকে জানায় যে দাসদাসীরা প্রচন্ড খুশি হয়ে তাদের মতে নাচটা তাদের মধ্যে জাদুর মতো কাজ করেছে। একঘেয়েমি কাটিয়ে আগে থেকে আরো বেশি এনার্জাইজ হয়ে যাচ্ছে কাজ করার জন্য আর নাচ করার জন্য। তাদের সকলের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে আর তার সম্পর্ক আরো মজবুত ভাবে গড়ে তুলতে পারছে। এমপ্রেস ডাওগার খুশি হয়ে বলে যে এখন তার একটু ভালো লাগছে, কারণ রাজা ঝ্যাং কিছুদিন হলো সিংহাসনে বসে গেছে, সে কোর্ট সামলাচ্ছে। আর রানী জিনফেংও আগের থেকে বেশি অধিক অ্যাডাল্টের মতো কাজ করছে পরিপক্ক হয়ে। তারপর এমপ্রেস ডাওগার আর তার অ্যাটেন্ডার চুই দুজনে নাচতে থাকে। এদিকে দেখায় জিনফেং তার কক্ষে সুফাংকে নিয়ে চলে এসছে। তার কাঁধে হাত দিয়ে তার পায়ে প্রচন্ড ব্যথা করছে, সে ঠিক মতো চলতে পারছে না। এই কথাগুলি সুফাংকে জানাচ্ছে। সুফাং বলতে থাকে যে এত কিছু করার পরও এত নাচ করার পর সামান্যতম করেই ইনফরমেশন পেয়েছে বাকি সকলের বিষয়। এইগুলো দিয়ে তো লিউসি হয়তো বেশি খুশিও হবে না। জিনফেং জানায় সারাদিন ধরে পরিশ্রম করার পর যা যতটুকু পেয়েছে এটাই এখন তার কাছে অনেক, কারণ তার শরীরের প্রত্যেক জায়গায় ভীষণভাবে ব্যথা হচ্ছে। ফাং জানতে চায় জিনফেং এর থেকে যদি ইনফরমেশনই নেওয়ার ছিল তাহলে এই বিষয়টা এমপ্রেস ডাওগারের
কাছে ডাইরেক্ট কেন বলেনি জিনফেং। জিনফেং বলে এই বিষয়ে যদি ডাইরেক্ট এমপ্রেস ডগারকে বলে দিত লিউসি ইনফরমেশন চায়, তাহলে লিউসি এক্সপোজ হয়ে যেত এমপ্রেস ডগারের সামনে। ফাং বলে এটাই তো করা উচিত তাই না। জিনফেং থেমে বলে হ্যাঁ একদম ঠিক কথা, সে এখানে মূর্খের মতো কাজ করে। আসলে লিউসি তো কোনো বাজে কাজই করবে সে জানে, তাই এরপর থেকে তাকে ভালোভাবে একটু ভেবে দেখতে হবে। এদিকে দেখায় রাজা ঝ্যাংয়ের সাথে তার ছোট ভাই রাজকুমার চুং দেখা করতে এসে তাকে জানাচ্ছে যে কিছুদিনের মধ্যে জিংজি ব্যাটালিয়ন প্যারেড আছে। এখানে রাজাদের খুবই পরিশ্রম, সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, না তারা নড়তে পারে না কথা বলতে পারে, তাদের খান পান কিছুই দেওয়া হয় না। রাজা ঝ্যাং বলে হ্যাঁ জানি এটা খুবই পরিশ্রমের বিষয়, তাই হয়তো জিনফেং এখানে তার সাথ দেওয়ার জন্য এই কাজগুলো করছে। রাজকুমার চোং জানায় ঝ্যাংকে যে এটা কি মজার বিষয়, তো এখানে রাজকুমার চোং এতটুকু নার্ভাস নয় কেন জানেন। এই কথাটা জিজ্ঞেস করলে রাজা ঝ্যাং জানতে চায় কেন। রাজকুমার চোং বলে কারণ সে সম্রাট নয়, সম্রাট তার দাদা, তাই সমস্ত চিন্তা তার, কারণ সমস্ত কাজগুলো রাজা ঝ্যাংকেই করতে হবে। রাজা ঝ্যাং এখানে জিনফিং এর কথা ভেবে ভাবতে থাকে, রানী নাচ করে হয়তো নিজেকে প্রস্তুত করছে রাজা ঝ্যাং এর সাথে কাজ করার জন্য, আর এখানে সে খুব বিচারশীল কাজ করেছে। এদিকে দেখায় রাজা ঝ্যাং উপস্থিত হয়েছে রানী জিনফিং এর নাচের ক্লাসে। জিনফিং কে এখানে বলতে থাকছে যে সে খুব ভালো মতো করে জানে যে এটা রানীর নতুন একটা চাল। জিনফিং বলে চাল কিসের চাল, সে কিছুই বুঝতে পারছে না। উত্তরে ঝ্যাং জানায় যে তাকে নাটক বন্ধ করতে। ঝ্যাং বলে খুব ভালো মতো জানে যে জিনফিং নতুন কিছুর জন্য একটা পরিকল্পনা করেছে, সে এখানে পুরো বিষয়টা জেনেও গেছে। এখানে রাজা ঝ্যাং এর শার্প নজর থেকে কিছুই বাঁচতে পারে না। জিনফিং মনে মনে ভাবতে থাকে যে লিউসি কি তাকে এক্সপোজ করে দিয়েছে রাজা ঝ্যাং এর সামনে। লিউসি কি এখানে রানী জিনফিং কে রাজা ঝ্যাং এর সাথে ফাঁসি দিয়ে পালিয়ে গেছে, এটা খুব খারাপ হয়েছে, এগুলি ভাবতে থাকে রানী। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।